গুড ইভিনিং। আমি গতকাল বা গত ক্লাসে ওয়ান ডাইমেনশনাল আইসেন্ট্রপিক ফ্লোটা শুরু করেছিলাম, আর এর ব্যাকগ্রাউন্ডটাও বলেছিলাম। আহ, যেহেতু অনেকগুলো অ্যাপ্লিকেশনস আছে বা মোস্ট অফ দ্য কম্প্রেসিবল ফ্লো অ্যাপ্লিকেশনস ওয়ান ডাইমেনশনাল আইসেন্ট্রপিক ফ্লো হয়, সেই জন্য ওয়ান ডাইমেনশনাল আইসেন্ট্রপিক ফ্লোটা আমরা পড়ছি। মানে অনেক অ্যাপ্লিকেশনস আছে যেটা ওয়ান ডাইমেনশনাল আইসেন্ট্রপিক ফ্লো হয়। আচ্ছা, তার রেসপেক্টে আমরা আহ, কয়েকটা ডেরিভেশন দেখেছিলাম। আমরা দেখেছিলাম যেখানে অ্যাকচুয়ালি ওয়ান ডাইমেনশনাল ফ্লো হচ্ছে, কিন্তু এরিয়া ওয়াইজ এরিয়াগুলো ভ্যারি করছে, এবং তার সাথে প্রপার্টি ভ্যারিয়েশনস গুলো আমরা দেখতে চাইছিলাম। প্রপার্টি ভ্যারিয়েশনস মানে ভেলোসিটি, প্রেশার, এটসেট্রা। আচ্ছা, দু রকম সিচুয়েশন আমরা দেখেছিলাম। দু রকম সিচুয়েশন মানে একরকম হচ্ছে ইন টার্মস অফ ম্যাক নাম্বার, ইফ ইট ইজ গ্রেটার দেন ওয়ান অর লেস দেন ওয়ান। আর একটা হচ্ছে এরিয়া, ইফ ইট ইজ ইনক্রিজিং অর ডিক্রিজিং। তার মানে ম্যাক নাম্বার যদি লেস দেন ওয়ান হয় এটাকে সাবসনিক বলি। তো সেক্ষেত্রে আবার দুটো কেস হবে, একটাতে এরিয়া ইনক্রিজ করছে আর ডিক্রিজ করছে। আর ম্যাক নাম্বার যদি গ্রেটার দেন ওয়ান হয় মানে সুপারসনিক সিচুয়েশনের ক্ষেত্রে, সেক্ষেত্রেও আমরা আবার দুটো সেম কেস স্টাডি করেছিলাম, যেটাতে এরিয়া ইনক্রিজ করছে আর ডিক্রিজ করছে। এবং সেক্ষেত্রে আমরা ভেলোসিটির ভ্যারিয়েশন আর প্রেশারের ভ্যারিয়েশন দেখেছিলাম। আর একটা জিনিস যেটা দেখেছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্রেশারের ভ্যারিয়েশন উইথ ভেলোসিটি ইজ অলওয়েজ ইন রিভার্স ম্যানার। মানে প্রেশার বাড়লে ভেলোসিটি কমবে, ইরেসপেক্টিভ অফ ওয়েদার ইট ইজ সাবসনিক অর সুপারসনিক, ওয়েদার ইট ইজ কনভার্জিং ডাক্ট অর ডাইভার্জিং ডাক্ট। কনভার্জিং ডাক্ট কাকে বলেছিলাম? যেখানে এরিয়াটা কমছে। আর ডাইভার্জিং ডাক্ট বলেছিলাম যেখানে এরিয়াটা বাড়ছে। আরেক ধরনের ডাক্টের কথা বলেছিলাম, যেটাতে এরিয়াটা প্রথমে কমছে, মানে কনভার্জ করছে, তারপরে একটা মিনিমাম এরিয়াতে গিয়ে আবার বাড়ছে। তো মিনিমাম এরিয়াটাকে বলেছিলাম দ্য থ্রোট অফ দ্য ডাক্ট। আর হচ্ছে যেটা বাড়ছে সেটা হচ্ছে ডাইভার্জিং। তার মানে এই যে ডাক্ট, এটা একটা স্পেশাল টাইপের ডাক্ট, এটাকে বলছিলাম কনভার্জিং ডাইভার্জিং ডাক্ট। আচ্ছা, এই ব্যাপারগুলো আমরা দেখেছিলাম লাস্ট দিনের ক্লাসে। তো সেইগুলোতে আমরা কি কি দেখেছিলাম? এই এই কেসটাতে দেখেছিলাম যে যেটাতে এরিয়াটা বাড়ছে, কিন্তু কেস হচ্ছে সাবসনিক ফ্লো, যেহেতু এই এই রিলেশনটা যেখানে হচ্ছে এরিয়া ভ্যারিয়েশন উইথ প্রেশার, আর আরেকটা রিলেশন যেখানে এরিয়া ভ্যারিয়েশন উইথ ভেলোসিটি। তো এই দুটো রিলেশনের বেসিসে আমরা বেসিক্যালি এই চারটে কেসকে স্টাডি করেছিলাম বা অ্যানালিসিস করেছিলাম। এই চারটে কেসের মধ্যে প্রথমটা ধরো এখানে ম্যাক নাম্বার লেস দেন ওয়ান। তাহলে ম্যাক নাম্বার লেস দেন হলে ব্র্যাকেটেড টার্মটা হচ্ছে নেগেটিভ, আর সরি পজিটিভ। তাহলে যেহেতু আহ, এটা পজিটিভ, তাহলে ডিএ যদি বাড়ে, মানে ডিএ যদি পজিটিভ হয় তাহলে ডিপিটাও পজিটিভ হবে। তাহলে ডিপিটা পজিটিভ আর ডিভিটা নেগেটিভ। তার মানে এটাকে আমরা বলেছিলাম যে সাবসনিক। ভেলোসিটিটা কমছে তাহলে সাবসনিক ডিফিউজার। ভেলোসিটি কমলে ডিফিউজার, ভেলোসিটি বাড়লে হচ্ছে নজল। এটা হচ্ছে সাবসনিক ডিফিউজার। সিমিলারলি এইটাতে সাবসনিক কেস, কিন্তু এরিয়া কমছে, এরিয়া কমলে প্রেশারটাও কমবে। এটা মাথায় রাখতে হবে সাবসনিক সিচুয়েশনের ক্ষেত্রে। এইটা সবসময় যেহেতু পজিটিভ, তাহলে এরিয়া আর প্রেশার একইভাবে সাইন হবে, মানে সাইনটা একই রকম হবে। তাহলে এরিয়া কমলে প্রেশারও কমবে, তাহলে প্রেশার কমলে ভেলোসিটি বাড়বে। তার মানে ভেলোসিটি বাড়ছে মানে এটা হচ্ছে নজল, তাহলে এটা হচ্ছে সাবসনিক নজল। এটা বলেছিলাম। এরপরে আর একটা সেট অফ কেস যেখানে ম্যাক নাম্বারটা গ্রেটার দ্যান ওয়ান মানে সুপারসনিক ফ্লো। সেক্ষেত্রে এইটা সুপারসনিক ফ্লো এর ক্ষেত্রে এই ব্র্যাকেটেড টার্মটা পজিটিভ সবসময়ই। তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে, সরি ভুল বললাম, এটা নেগেটিভ। ম্যাক নাম্বার যদি গ্রেটার দ্যান ওয়ান হয়, এই ব্র্যাকেটের টার্মটা ওয়ান মাইনাস ম্যাক নাম্বার স্কোয়ার ইজ নেগেটিভ অলওয়েজ। দেয়ারফর ডিএ আর ডিপি
এই দুটো সবসময় অপোজিট সাইন হবে। তাহলে যদি আমার এরিয়া বাড়ে তাহলে প্রেসার কমবে, আর প্রেসার কমলেই ভেলোসিটি বাড়বে। তাহলে এটা একটা নজল, তাহলে এটাকে বলবো সুপারসনিক নজল। মানে এরিয়া বাড়ছে আর ভেলোসিটিও বাড়ছে, সুপারসনিক নজল। আর এটার ক্ষেত্রে উল্টোটা হবে, যেহেতু এরিয়া কমছে তাহলে প্রেসার বাড়বে, প্রেসার বাড়লে ভেলোসিটি কমবে, ভেলোসিটি কমলে এটাকে আমরা বলবো প্রেসারটা যেহেতু বাড়ছে, তাহলে এটা হচ্ছে ডিফিউজার। এটা আমরা চারটে কেস দেখেছিলাম। ওকে। আচ্ছা, এই চারটে কেসকে আমরা যদি সামারি করে লিখি, তাহলে কি লিখতে পারি? তাহলে আমরা কি লিখতে পারি? ফর সাবসনিক ফ্লো, এই রিলেশনটা থেকে কি লিখতে পারি? এই যে ম্যাক নাম্বার 1 - ম্যাক নাম্বার স্কোয়ার, দিস ইজ পজিটিভ, দেয়ারফোর উই ক্যান রাইট, since Mach number is less than 1, therefore it implies that dA dV, এই যে dA dV, এটা দেখো, এটা যদি পজিটিভ হয় তাহলে dA dVটা নেগেটিভ হবে, কারণ এটা নেগেটিভ একটা সাইন এখানে আছে, এই যে। তাহলে dA dV ইট উইল বি নেগেটিভ, লেস দেন 0। কারণ কি, এরিয়া আর ভেলোসিটি দুটোই পজিটিভ সব সময়, তাহলে dA dV এটা নেগেটিভ হবে। আচ্ছা, নেক্সট, for supersonic flow, if it is Mach number is greater than 1, তাহলে উল্টোটা হবে dA dV will be always পজিটিভ। আচ্ছা, dA dV পজিটিভ, dA dV প্রথমটার ক্ষেত্রে dA dV নেগেটিভ, মানে হচ্ছে এরিয়া বাড়লে ভেলোসিটি কমবে, এরিয়া কমলে ভেলোসিটি বাড়বে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু সবসময় ইনকম্প্রেসিবল ফ্লো এর মধ্যেও তাই হয়। এটা যদিও ম্যাক নাম্বার লেস দেন 1, কিন্তু ইনকম্প্রেসিবল ফ্লো এর ক্ষেত্রেও তাই হয়। এরিয়া কমলে ভেলোসিটি বাড়ে, এরিয়া বাড়লে ভেলোসিটি কমে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফর সুপারসনিক ফ্লো, ম্যাক নাম্বার গ্রেটার দ্যান 1, তাহলে ব্র্যাকেটের টার্মটা নেগেটিভ, তাহলে এখানে একটা নেগেটিভ আছে, তাহলে দুটো নেগেটিভ মিলিয়ে এই ডিভি বাই ভি বা এই রাইট হ্যান্ড সাইডটা পজিটিভ হয়ে যাবে, তার মানে ডিএ ডিভি ইজ পজিটিভ হয়ে গেল। আর একটা টার্ম হচ্ছে ফর, তিনটে কেস আমরা ধরতে পারি বেসড অন দিস ব্র্যাকেটেড টার্ম। একবার হচ্ছে যে ব্র্যাকেটের টার্মটা পজিটিভ, একবার ব্র্যাকেটের টার্মটা নেগেটিভ, আর একটা হচ্ছে ব্র্যাকেটের টার্মটা জিরো, ওয়েন ম্যাক নাম্বার ইজ 1। সো ফর সনিক ফ্লো, আচ্ছা তখন কি হবে? এটা বোঝা যাচ্ছে এটা জিরো, যে এটা জিরো হলে obviously whatever be the velocity, means velocity will not be zero definitely. So if it is zero, that will make dA dV zero, because dA is a product of dV multiplied by 1 minus ma square. So ma is, if ma is zero, ma টা যদি সরি, ma যদি 1 হয়ে যায় তাহলে 1 মাইনাস এম স্কোয়ার জিরো, সো এইটা, এই টার্মটা সবসময় জিরো হয়ে যাবে, তাই জন্য তাহলে ওই ডিএ ডিভিটা জিরো হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা আর একটা ব্যাপার দেখবো, যে ডিএ ডিভি জিরো মানে হচ্ছে ভেলোসিটির টার্মসে এরিয়া। এখানে দেখবো যে এরিয়াটা বেসিক্যালি একটা তোমার এরিয়া চেঞ্জটা বেসিক্যালি
দেয়ার ইজ নো চেঞ্জ অফ এরিয়া। তো এরিয়াটা বেসিক্যালি চেঞ্জ করছে না, সেরকম একটা কেস দেখবো। So there is no change of area. Area becomes minimum or maximum. So DADV 0, এটার মানে হচ্ছে area becomes minimum or maximum. So সেরকম একটা আমরা কেস দেখবো। আচ্ছা, নেক্সট হচ্ছে এরপরে আমরা আহ, যে ধরো একটা ভেলোসিটিকে আমরা বাড়াতে চাইছি, তাহলে নজল ইউজ, আমরা একটা ভেলোসিটিকে বাড়াতে চাইছি যখন সুপারসনিক জোনের মধ্যে, দেখো এখানে ভেলোসিটি বাড়ছে কোনটাতে, সুপারসনিকের, সাবসনিকের ক্ষেত্রে, এই যে সাবসনিকের ক্ষেত্রে ভেলোসিটিটা বাড়ছে। তাহলে আমরা কি দেখলাম যে কি ধরনের শেপ আমরা ইউজ করব ডাক্টের ক্ষেত্রে, সেটা ডিপেন্ড করছে আমরা কি ধরনের ভেলোসিটি চাইছি। ভেলোসিটিটা যদি ম্যাক্সিমাম সাবসনিক মানে সাবসনিক লেভেলে থাকে বা সাবসনিক থেকে সনিক পর্যন্ত থাকে, তাহলে এক ধরনের আমার ডাক্ট ইউজ করব। আর যদি আমি সাবসনিক থেকে সনিক হয়ে সুপারসনিকের দিকে যেতে চাই, তখন আমাকে কিন্তু ডাক্টটা চেঞ্জ করতে হবে। সেইগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার, এখানে দেখতে পাচ্ছি দেখো, যে ডিএডিভি একটার ক্ষেত্রে নেগেটিভ, মানে এরিয়া আর ভেলোসিটি চেঞ্জ যেটা একটার ক্ষেত্রে নেগেটিভ, তার মানে যদি সাবসনিক থাকে তার মানে এরিয়া কমলে ভেলোসিটি বাড়বে আর এরিয়া বাড়লে ভেলোসিটি কমবে। কিন্তু সুপারসনিকের রেঞ্জে যেতে চাইলে, মানে ভেলোসিটিকে আমি যদি সাউন্ডের স্পিডের থেকে বেশি করতে চাই, কোনো ফ্লোয়ের ভেলোসিটি সাউন্ডের স্পিডের থেকে বেশি করতে চাই, তখন কিন্তু দেখো এটা ভেলোসিটিটা বাড়বে আর এরিয়াটাও বাড়বে। তার মানে বেসিক্যালি কি হচ্ছে, যে একটা সাবসনিক জোনে যদি থাকে তখন এরিয়া কমছে, এরিয়া কমছে, তখন ভেলোসিটিটা বাড়ছে। আর যদি সুপারসনিকে যেতে চাই, তখন আমার বেসিক্যালি এরিয়া বাড়ছে, তখন ভেলোসিটিটা বাড়ছে, পুরো উল্টো বা অপোজিট সিচুয়েশন বা জিওমেট্রিক্যাল ভ্যারিয়েশন, বা জিওমেট্রির সাথে ভেলোসিটির চেঞ্জটা উল্টো, পুরো অপোজিট। তার মানে আমি কোন ভেলোসিটি রেঞ্জ আমি পেতে চাইছি, যদি সেটা সাবসনিক এর মধ্যে হয়, তখন আমি এই ধরনের মানে আমি ভেলোসিটি ধরো বাড়াতে চাইছি, একটা ডাক্ট ইউজ করে আমি ভেলোসিটি বাড়াতে চাইছি, তখন আমি তাহলে কি করব, সাবসনিকের মধ্যে যদি থাকে, আমি তো ধরো একটা পার্টিকুলার টেম্পারেচারে, যে টেম্পারেচারে ফ্লোটা হচ্ছে সেই টেম্পারেচারে আমি সাউন্ডের স্পিডটা জানি, তাহলে সেইটা আমি চেক করতে পারবো যে এটা সাবসনিকে আছে কি সুপারসনিকে আছে। যদি সাবসনিকে থাকে তাহলে আমার ডাক্টের ডিজাইনটা এরকম হবে যে ডাক্টের এরিয়াটা কমবে, তাহলে ভেলোসিটিটা বাড়বে। যদি আমার সুপারসনিকে হয়, মানে ফ্লোটা যদি সুপারসনিকে হয়, তাহলে কিন্তু আমার ডেফিনেটলি এরিয়াটা কমলে হবে না, সেইটা আমরা দেখব এক্স্যাক্টলি কিভাবে করতে হবে। তো যদি ধরো প্রথমে যদি সাবসনিক থাকে এন্ট্রিতে, দুটো কেস আমরা একটু দেখি তাহলে। ধরো এইটাতেই আমি যদি বোঝাই, যে এখানে ধরো এন্ট্রি আর এটা হচ্ছে এক্সিট। আমার যদি এন্ট্রিতে ভেলোসিটিটা সাবসনিক থাকে আর এক্সিটেও যদি সাবসনিক থাকে, তাহলে আমি ভেলোসিটিটা যদি বাড়ে, মানে এখানেও সাবসনিক এখানেও সাবসনিক, কিন্তু ভেলোসিটিটা ধরো এটা হচ্ছে এন্ট্রি আর এটা হচ্ছে এক্সিট, তাহলে এন্ট্রি থেকে এক্সিটে যদি ভেলোসিটিটা বাড়ে, ইনক্রিজ করে, তখন আমি তাহলে এরকম একটা কনভার্জিং ডাক্ট ইউজ করব, তাতে ভেলোসিটিটা বাড়বে, এরিয়াটা কমছে ভেলোসিটিটা বাড়ছে। সেটা আমরা এই রিলেশন থেকে বুঝতে পারছি, কনভার্জিং মানে সাবসনিক রেঞ্জের মধ্যে। আচ্ছা, যদি সুপারসনিক, মানে ধরো এন্ট্রিতে সুপারসনিক অলরেডি আছে, মানে ম্যাক নাম্বার গ্রেটার দ্যান ওয়ান অলরেডি আছে, আর এখানেও ম্যাক নাম্বার গ্রেটার দ্যান ওয়ান, কিন্তু এন্ট্রির থেকে ম্যাক নাম্বারটা এখানে বেড়েছে বা ভেলোসিটিটা বেড়েছে, তাহলে কি হবে, মানে ম্যাক নাম্বারটা বাড়তেই হবে ভেলোসিটিটা বাড়তে গেলে। তো বেসিক্যালি এখানে যা ম্যাক নাম্বার আছে সেটা যদি সুপারসনিক রেঞ্জে অলরেডি হয়ে থাকে, তাহলে আমি কিন্তু এই ফর্মুলা বা এই এক্সপ্রেশন থেকে বুঝতে পারছি যে এরিয়াটা বাড়াতে হবে ভেলোসিটিটা বাড়াতে গেলে, ডিএডিভি যেহেতু পজিটিভ। তাহলে
আমার সিচুয়েশনটা হবে, এটা ডাইভার্জ করবে। আচ্ছা, যদি আমরা চাই এরকম যে শুরুতে ছিল সাবসনিক কিন্তু এক্সিটে করব সুপারসনিক, এরকম যদি আমার একটা ডিজায়ার হয় বা এরকম যদি আমার একটা প্ল্যান হয়, তাহলে আমি কি করব? তাহলে কি আমরা সাবসনিক ইউজ করব, নাকি সরি আমরা কি কনভার্জিং ডাক্ট ইউজ করব নাকি ডাইভার্জিং ডাক্ট ইউজ করব, সেটা আমরা তাহলে একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, যদি আমার ধরো ইনিশিয়ালি সাবসনিক থাকে, দুটো কেস আমরা আগে বুঝে নিয়েছি যে ইনিশিয়ালি যদি ইনলেটে যদি সাবসনিক থাকে, তাহলে এক্সিটে যদি সাবসনিক থাকে পেতে হয়, কিন্তু এক্সিটে যদি ভেলোসিটিটা বাড়াতে চাই তাহলে কনভার্জিং ডাক্ট ইউজ করব। উইদাউট এনি ডাউট এটা ক্লিয়ার হওয়া চাই। এরপরে হচ্ছে যে যদি ইনলেটে আমার সুপারসনিক থাকে, এক্সিটেও যদি সুপারসনিক থাকে, তাহলে আমি কি করব? বা ইনলেটে যদি ধরো সনিক থাকে, এক্সিটে যদি আমি সুপারসনিক পেতে চাই, তাহলেও কিন্তু আমি ডাইভার্জিং ডাক্ট ইউজ করব। এরিয়াটা বাড়ছে, ভেলোসিটিটা বাড়বে। নেক্সট থার্ড রিকোয়ারমেন্ট ইজ যে ইনলেটে আমার সাবসনিক আছে কিন্তু এক্সিটে আমি সুপারসনিক চাই, তখন আমি কি করব? আমরা কি কনভার্জিং ইউজ করব নাকি ডাইভার্জিং ডাক্ট ইউজ করব, এটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে বোঝার চেষ্টা করি। যদি আমার ইনলেটে যদি সাবসনিক থাকে, তাহলে যদি ভেলোসিটি বাড়াতে হয়, অবভিয়াস অপশন দেখো এখান থেকে বুঝতে পারছি যে আমার কনভার্জিং ইউজ করতে হবে, ডাইভার্জিং ইউজ করলে হবে না। কারণ ডাইভার্জিং ইউজ করলে যদি সাবসনিক থাকে, ডাইভার্জিং ইউজ করলে কি হবে, ভেলোসিটি আরো কমে যাবে। শুরুতে যদি ইনলেটে যদি আমার সাবসনিক থাকে, দেখো এটা সাবসনিক, ইনলেটে সাবসনিক, সাবসনিক মানে এটা হচ্ছে পজিটিভ, ব্র্যাকেটের টার্মটা, তাহলে এটা পজিটিভ, আমি চাইছি ভেলোসিটিটা বাড়ুক। ভেলোসিটিটা এইটা তো অলরেডি একটা নেগেটিভ আছে, তাহলে ভেলোসিটিটা বাড়লে মানে ডিভিটা পজিটিভ। আচ্ছা, ডিভিটা পজিটিভ, এটা নেগেটিভ আর এটা পজিটিভ, তার মানে পুরো টার্মটা নেগেটিভ, তাহলে ডিএ, ডিএ যদি পজিটিভ হয় তাহলে তো হবে না, ডিএ পজিটিভ হলে ভেলোসিটিটা নেগেটিভ হয়ে যাবে। টু মেক দিস পজিটিভ, তাহলে এরিয়াকে বাড়াতে পারবো না, এরিয়াকে সবসময় কমাতে হবে। মানে সাবসনিক থেকে সাবসনিক ইনলেট, ইনলেটে যদি সাবসনিক থাকে, সেই অবস্থাতে যদি আমার ভেলোসিটিকে বাড়াতে হয়, তখন আমার কিন্তু সবসময় আমার কনভার্জিং হতে হবে, এটা রিকোয়ারমেন্ট। আচ্ছা, এরপরে নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমি অ্যাট দ্য এক্সিট ম্যাক্সিমাম কত ভেলোসিটি পাবো স্টার্টিং সাবসনিক অ্যাট দ্য ইনলেট? ইট মাস্ট বি ক্লিয়ার। মাই কোয়েশ্চেন ইজ, আমি যদি ইনলেটে সাবসনিক দিয়ে শুরু করি, আমি দেখলাম একটু আগে যে ইনলেটে সাবসনিক দিয়ে শুরু করে ভেলোসিটিকে বাড়াতে গেলে ডাক্ট মাস্ট বি অলওয়েজ কনভার্জেন্ট। নেক্সট কোয়েশ্চেন ইজ দ্যাট এইরকম একটা ডাক্ট নিয়ে আমি যদি ইনলেটে সাবসনিক দিয়ে শুরু করি, তাহলে এক্সিটে ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে বা ম্যাক্সিমাম ম্যাক নাম্বার কত হবে? সেটাতে আমরা দেখব যে ম্যাক্সিমাম ম্যাক নাম্বার হবে 1, when it will become 0। তার মানে কি ডিএডিভি নেগেটিভ আছে, ডিএডিভি নেগেটিভ থেকে বাড়তে 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 ভেলোসিটিটা বাড়ছে আস্তে আস্তে, ভেলোসিটিটা বাড়তে বাড়তে এই যে ধরো ম্যাক নাম্বার প্রথমে ছিল আহ, কম ছিল একের থেকে, এবার যেহেতু ভেলোসিটি বাড়ছে ম্যাক নাম্বার বাড়ছে, বাড়তে 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 এটা এক সময় ম্যাক নাম্বার ইকুয়াল টু 1 হয়ে গেল, তাহলে এটা 0 হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমার সিচুয়েশন, যে এখানে যদি আমার কনভার্জিং ডাক দিয়ে শুরু করি, ইনলেটে সাবসনিক আছে, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি হবে 1, মানে ম্যাক্সিমাম ম্যাক নাম্বার হবে 1। ভেলোসিটি বাড়তে বাড়তে, যেহেতু ভেলোসিটি বাড়ছে ম্যাক নাম্বার বাড়বে, শুরুতে 1-এর থেকে কম ছিল, আস্তে আস্তে 1 ইকুয়াল হয়ে যাবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে এই যে ম্যাক নাম্বার আমার 1 হয়ে গেল, এরপরে ফার্দার ম্যাক নাম্বার কি আর বাড়ানো যাবে? ম্যাক নাম্বার বাড়াতে গিয়ে মানে আমি যদি ধরো ফার্দার এটাকে আরো রিডিউস করি, এর ডায়ামিটারটাকে আরো কমাই, এক্সিটের ডায়ামিটারটাকে, তাহলে কি আমি আরো ম্যাক নাম্বার বেশি পাবো, সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা মানে জিওমেট্রিটা কি রকম আমরা করতে চাইছি সেটা একটু দেখি আগে।
এই যে এই যে জিওমেট্রিটা আমরা দেখতে চাইছি, মানে আমি বলতে চাইলাম যে এরকম একটা আমি শুরু করেছিলাম ইনলেটে, কনভার্জিং ডাক্ট ছিল বা কনভার্জিং নজল আমরা যেহেতু বলি, সাবসনিক নজল। তাহলে কনভার্জ করছিল, ভেলোসিটিটা বাড়ছিল শুরুতে ম্যাক নাম্বার, ধরো এটাকে স্ট্যাগনেশন ধরেছে, মানে অ্যাজ ইফ ভেলোসিটি জিরো ছিল অ্যাট দ্য ইনলেট, আর ভেলোসিটিটা বেড়ে ম্যাক নাম্বার ওয়ান হয়ে গেছে, মানে ভেলোসিটিটা এখানে সনিক ভেলোসিটি রিচ করে গেছে। এরপরে প্রশ্নটা ছিল এই, যে এরপরে ম্যাক নাম্বার আমি আগে জিরো ভেলোসিটি থেকে এই সনিক ভেলোসিটিতে রিচ করলাম কি করে? ডায়ামিটারটাকে কমিয়ে বা এরিয়াটাকে কমিয়ে। প্রশ্ন হচ্ছে যে এরিয়াটাকে যদি ফার্দার কমাই তাহলে কি ভেলোসিটিটা আরো বাড়বে, আরো ফার্দার বাড়বে, মানে ম্যাক নাম্বার ওয়ানের থেকে কি বেড়ে যাবে? একইভাবেই তো আমরা এতক্ষণ বাড়িয়ে এলাম, তাহলে আরো একটু এরিয়াকে কমিয়ে ভেলোসিটিটা বাড়িয়ে দেওয়া যেতে পারে, এরকম একটা ধারণা আসতে পারে মাথায়, তাই না? তো আমরা এতক্ষণ তো কমিয়ে মানে এরিয়াটাকেই কমিয়েই ভেলোসিটিটাকে বাড়ালাম, তাহলে আর একটু কমালে তাহলে ভেলোসিটিটা আর একটু বেড়ে সনিক ভেলোসিটির ওপরে চলে গিয়ে সুপারসনিক হয়ে যেতে পারে, এরকম একটা ধারণা আসতে পারে মাথায়। ওকে, কিন্তু আমরা দেখব যে এরিয়াটাকে কমালে কোন রেঞ্জে চলে যাবে সেটা। এ দেখো, যদি আমার এরিয়াটা কমে তাহলে আমার ম্যাক নাম্বারটাকে বাড়াতে গেলে, ম্যাক নাম্বারটা যদি আমার এইরকম একটা সিচুয়েশনে সনিক ভেলোসিটি এসে গেছে, তারপরে সনিক থেকে যদি সুপারসনিক হতে চায়, তখন আমরা আগে কি দেখলাম? আগের পেজে এখানে কি দেখলাম? যে ম্যাক নাম্বার ইনিশিয়ালি অ্যাট দ্য ইনলেটে যদি ইনলেটে যদি সনিক থাকে, সেটা থেকে সুপারসনিক করতে গেলে অবভিয়াসলি এই যে এটা কি হবে, 1 - m² নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হয়ে গিয়ে এটা নেগেটিভ, আবার এখানে একটা নেগেটিভ আছে, তাহলে দুটো মিলিয়ে এটা পজিটিভ হয়ে গেল টোটালটা, তাহলে ডিএডিভিটা পজিটিভ হয়ে যাবে। তার মানে ভেলোসিটিকে ফার্দার বাড়াতে গেলে এরিয়াকে বাড়াতে হবে, আর কোনো উপায় নেই। মানে এরিয়া কমিয়ে সনিক থেকে সুপারসনিক আমরা করতে পারছি না, এটা আমার থিওরি সাপোর্ট করছে না। তার মানে আমি ফার্দার ওই এরিয়াকে কমিয়েও কোনোভাবে সনিক অলরেডি যেটা রিচ করে গেছে তারপরে আর ফার্দার ভেলোসিটি বাড়াতে পারবো না ফ্লোয়ের। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে ওই যে আমি এরিয়া কমাচ্ছি তার জন্য কি লাভ হবে বা কি ক্ষতি হবে? তার মানে বেসিক্যালি কি হবে, মানে আমরা যে এরিয়াটা কমাচ্ছি বা বাড়াচ্ছি, তাতে করে আমার কি সুবিধা হবে বা অসুবিধা হবে একটু বোঝার চেষ্টা করি। কি হবে দেখো, এরিয়া এখানে যা ছিল, এরিয়াটা ফার্দার কমে গেল, কিন্তু আমরা আগে কি দেখেছি, যে এরিয়া কমিয়ে একটা সাবসনিক সিচুয়েশনে, ইনলেটে যদি সাবসনিক থাকে বা ইনলেটে ধরো এটা স্ট্যাগনেন্ট প্রপার্টি, স্ট্যাগনেশন আছে, যদি সাবসনিক জোনে থাকে, তাহলে এরিয়া কমলে সবসময় ভেলোসিটি বাড়বে, কিন্তু ম্যাক্সিমাম ম্যাক নাম্বার অ্যাট দ্য এক্সিট হতে পারে, যেটা হচ্ছে কখন হবে ম্যাক্সিমাম, যখন এরিয়াটা মিনিমাম হবে, এটাই আমরা দেখেছিলাম। দেখো, এই যে এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, ম্যাক নাম্বার যদি ওয়ান হয় এটা জিরো হয়ে যাবে। তাহলে এটা জিরো হয়ে গেলে কি ডিএডিভিটা জিরো হয়ে যাবে। ডিএডিভি জিরো মানে এরিয়াটা নেগেটিভ। এটা বুঝতে হবে যে ম্যাক নাম্বার উইল বি ওয়ান অনলি অ্যাট মিনিমাম এরিয়া। ঠিক আছে, আর কোথাও কিন্তু ম্যাক নাম্বার ওয়ান হতে পারবে না। ম্যাক নাম্বার ওয়ান হবে অ্যাট দ্য মিনিমাম এরিয়া। তার মানে আমি যেখানেই ওই মিনিমাম এরিয়াটা করব, কমাতে কমাতে যেখানে গিয়ে আমি মিনিমাম করব, আমি যদি গ্র্যাজুয়ালি কমাতে থাকি, গ্র্যাজুয়ালি কমাতে কমাতে যেখানেই যাই, সেই মিনিমাম এরিয়া যেখানে গিয়ে দাঁড়াবে সেটা আমার, সেইখানেই ম্যাক নাম্বার ওয়ান হবে, সেইখানেই সনিক কন্ডিশন রিচ করবে, সেই এরিয়াটা যত ছোটই হোক। মানে এরিয়া কমিয়ে ভেলোসিটি তো বাড়াতে পারবোই না, ম্যাক নাম্বারটা আমার যেখানে শেষ হবে, মানে এরিয়াটা যেখানে শেষ হবে বা এরিয়াটা আমার ডাকটা যেখানে শেষ হবে, মিনিমাম এরিয়াটা, সেখানেই আমার সনিক ভেলোসিটি আসবে। এই যে, তার মানে কি হচ্ছে, এইখানে আমার আগে সনিক স্পিড এখানে রিচ করেছিল, ফার্দার এই যে এরিয়াটাকে কমিয়ে দিলাম, এরিয়া কমিয়ে আমি ভেলোসিটি বাড়াতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখব যে ভেলোসিটিটা কি হলো,
এখানে যে ভেলোসিটিটা ছিল সেটা সরে গিয়ে এখানে চলে আসবে, শিফট করে গিয়ে। তার মানে এখানে আগে সনিক ভেলোসিটি ছিল অ্যাট সেকশন এ, এখানে ছিল এম, এম এ অ্যাট এ ইজ ইকুয়াল টু ওয়ান। এখন দেখবো এম এ অ্যাট বি ইজ ইকুয়াল টু ওয়ান, মানে এই সেকশন বি তে সনিক ভেলোসিটি রিচ করে যাবে, দ্যাট ইজ ম্যাক নাম্বার ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমার সুবিধাটা কি হলো? আমি আগে একটা কম লেন্থের কনভার্জিং ডাক্টে ম্যাক নাম্বার ওয়ান পাচ্ছিলাম, এখন এতটা লেন্থ বাড়িয়ে আমার কোনো সুবিধা হলোই না, ম্যাক নাম্বার সেই একই হলো অ্যাট দ্য এন্ড। আর একটা অসুবিধা হলো সব থেকে বড় যেটা, সেটা দেখো, যে এই যে ভেলোসিটিটা আমার তো একই থাকছে, এখানের ভেলোসিটি আর এই ভেলোসিটিতে এক থাকছে, ম্যাক নাম্বার তো ওয়ান, তার মানে ভেলোসিটি তো এক হয়ে যাচ্ছে। ভেলোসিটি এক আর এরিয়া কমে গেলে মাস ফ্লো রেটটা কমে যাবে আলটিমেটলি। তার মানে বেসিক্যালি আমার সুবিধে হলো তো নাই, অসুবিধা বেশি হয়ে গেল, মাস ফ্লো রেটটা কমে যাচ্ছে। তার মানে আমি চাইছিলাম যে ভেলোসিটিটা বাড়াতে, বাড়িয়ে সুপারসনিক রেঞ্জে চলে যেতে, এরকম একটা আইডিয়া থেকে যে এরিয়াটা কমালেই ভেলোসিটিটা বেড়ে যাবে। কিন্তু এটা যদি সাবসনিক স্টার্টিং হয়, সেটা কখনোই আমার ওই এরিয়া কমিয়ে ভেলোসিটি বাড়াতে পারবো না। সেটা আমার ভেলোসিটি বাড়বে তো নাই, ভেলোসিটি এন এন্ড ভেলোসিটিটা এক হবে, যেহেতু সনিক কন্ডিশন সবসময় মিনিমাম এরিয়াতেই পাবো। সেইটা থেকে আমার ভেলোসিটি অ্যাট দ্য এক্সিট যা ছিল এইখানে, এটা সরে চলে আসবে, এখানে শিফট করে যাবে। আর এরিয়াটা যেহেতু কমে গেছে, আমার মাস ফ্লো রেটটা কমে যাবে, কারণ মাস ফ্লো রেট কি দেখেছিলাম আমরা, রো ইন্টু ভি ইন্টু এ। তাহলে এরিয়াটা যেহেতু কমে যাচ্ছে, তাহলে ওভারঅল মাস ফ্লো রেটটা কমে যাবে, মাস ফ্লো রেট ড্রপ করবে। আমার অন্যান্য যা যা আর প্যারামিটার রিলেটেড টু মাস ফ্লো রেট সেটা আমার কমে যাবে, যে থ্রাস্ট আছে এটসেট্রা, প্রপালশন বা এই ধরনের যেখানে আমরা এগুলো ইউজ করব, সেক্ষেত্রে আমার বেসিক্যালি কি হবে, বা মোমেন্টাম দিয়ে ধরো আমি একটা টারবাইন ব্লেডকে রোটেট করাতে চাইছি, তাহলে আমার মাস ফ্লো রেটটাই যদি কমে যায়, আমার মোমেন্টাম যে এক্সচেঞ্জ হচ্ছে টারবাইন ব্লেডের সাথে বা যেখানে এটা গিয়ে ইম্পিঞ্জ করছে, তো সেই জায়গায় গিয়ে মাস ফ্লো রেটটা কমে গেলে এফেক্টিভ যে মোমেন্টাম ট্রান্সফার হবে, সেই মোমেন্টাম ট্রান্সফারটাও কমে যাবে। তাহলে আমার তো বেসিক্যালি বেসিক্যালি ওয়ার্ক ডান যেটা হবে, পাওয়ার প্রোডাকশন যেটা হবে, দ্য থ্রাস্ট যেটা হবে, সেটা আমার বেসিক্যালি কমে যাবে। তো আমার সুবিধা হবে না। তো তাহলে আমি যদি সুপারসনিক এক্সিট পেতে চাই, তাহলে আমি কি করব? এটা হচ্ছে বেসিক্যালি প্রশ্ন। তাহলে সুপারসনিক পেতে গেলে আমাদেরকে যেটা করতে হবে বেসিক্যালি, এরকম একটা সাবসনিক পার্ট থাকবে যেখানে গিয়ে থ্রোটে থ্রোটে গিয়ে সনিক হবে। তারপরে আমাকে অ্যাজ ইউজুয়াল দেখো, এই যে সাবসনিক পেতে গেলে আমাকে এরিয়াটা বাড়াতে হবে, মানে একবার এরিয়াটা কমবে, থ্রোটে গিয়ে রিচ করবে, তারপরে এরিয়াটা বাড়াতে হবে। তার মানে এই থ্রোট এর পরে পার্টটাতে, যেখানটা ডাইভার্জিং হবে, সেই পার্টটাতে বেসিক্যালি ম্যাক নাম্বারটা বাড়বে। মানে প্রথমে হলো কি, প্রথমে হচ্ছে ধরো ম্যাক নাম্বারটা সাবসনিক, কোনো একটা সাবসনিক ভ্যালু থেকে শুরু করে করে আস্তে আস্তে ভেলোসিটিটা বাড়বে, ম্যাক নাম্বারটা বাড়বে, থ্রোটে গিয়ে ম্যাক নাম্বার ওয়ান হয়ে যাবে, তারপরে আস্তে 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 ম্যাক নাম্বারটা বাড়বে। তাহলে আমরা এখানে একটা গ্রাফ ছিল, সেই গ্রাফটা দিয়ে একটু বোঝার চেষ্টা করি কিরকম ভাবে বেসিক্যালি হবে। তো এই যে এই যে ধরো, এটা একটা বেসিক্যালি ওই ধরনের ডাক্ট যেটা দেখিয়েছে, একটা এক্সাম্পল ছিল, যাই হোক এক্সাম্পলটা আমরা দেখিনি, কিন্তু তার গ্রাফটাকে আমরা বোঝার জন্য ইউজ করতে পারি। ধরো এখানে একটা আমার এরকম একটা ডাক্ট আছে, যার এখানে আমার স্ট্যাগনেশন প্রপার্টি আছে, মানে দা গ্যাস, যে গ্যাসটা আছে সেই গ্যাসের স্ট্যাগনেশন কন্ডিশনে আছে, মানে অ্যাজ ইফ এটা হাই টেম্পারেচার হাই প্রেসারে আছে, একটা ট্যাঙ্কের মধ্যে আছে ধরো। হ্যাঁ, ওই ট্যাঙ্কের মধ্যে হাই টেম্পারেচার হাই প্রেসারে আছে, আমি কি করছি, ওই ট্যাঙ্কের সাথে একটা এরকম নজলকে কানেক্ট করে দিচ্ছি, যে নজলের ডিজাইনটা হচ্ছে এরকম। ইনিশিয়ালি ওটা কমছে এরিয়াটা, যেটাকে আমরা বলি কনভার্জিং। এরিয়া কমলে কি হবে, যেহেতু এখানে স্ট্যাগনেশন ছিল, এরিয়া কমলে ভেলোসিটি বাড়বে, ভেলোসিটি বাড়ছে, ম্যাক নাম্বার বাড়ছে, এরপরে এই জায়গা থেকে আবার এরিয়াটা বাড়ছে, মানে এবার ডাইভার্জিং হচ্ছে। তাহলে কি দেখছি এখানে, দেখো ম্যাক নাম্বারটা, এটা হচ্ছে প্রেসার ড্রপ হচ্ছে, প্রেসার ড্রপটা বেসিক্যালি অ্যালং দ্য লেন্থ হচ্ছে, তাহলে এটাকে অ্যালং দ্য লেন্থও বলতে পারো, মানে এই যে লেন্থ বরাবর প্রেসার ড্রপ হচ্ছে, তো সেটাকে আমরা লেন্থের একটা রিপ্রেজেন্টেশনও ভাবতে পারি। আচ্ছা, এখানে কি হচ্ছে, ভেলোসিটিটা দেখো গ্র্যাজুয়ালি বাড়ছে, ভেলোসিটিটা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ছে।
তোমাদের যদি এটা ইনকম্প্রেসিবল ফ্লো হতো, ইনকম্প্রেসিবল ফ্লো এর ক্ষেত্রে কিন্তু দেখতে যে এরিয়া কমছে ভেলোসিটি বাড়ছে, আবার এরিয়া বাড়ছে ভেলোসিটি কমে যেত কিন্তু। বা ধরো এরিয়া কমছে, প্রেসার কমছে, আবার এরিয়া বাড়তো, প্রেসার বাড়তো। ঠিক আছে, কিন্তু এখানে দেখো, এখানে যেটা হচ্ছে ভেলোসিটিটা গ্র্যাজুয়ালি বাড়ছে, এরকম জিনিসটা হবে। তো ভেলোসিটিটা শুরু থেকে সাবসনিক, বা এখানে ধরো জিরোর কাছাকাছি কিছু ছিল, স্ট্যাগনেশন ছিল। যদি স্ট্যাগনেশন নাও থাকে, যদি একটা কিছু একটা ইনলেটে কোনো একটা স্পিড থাকে যদিও, তাহলে সেটাও আস্তে 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 বেড়ে বেড়ে দেখো গ্র্যাজুয়ালি বাড়ছে। আর ম্যাক নাম্বারটাও তাই, ম্যাক নাম্বারটা বাড়ছে, বাড়তে 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 গ্র্যাজুয়ালি বেড়েই যাচ্ছে। তাহলে এখানে ম্যাক নাম্বারের একটা করেসপন্ডিং ভ্যালু যদি থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে এটা কিভাবে সাবসনিক হলো। তাহলে এবার থ্রোট কোথায়? এই যে দেখো 767, যে ভ্যালুটা এটা ডিটারমাইন করেছে, ওই প্রবলেমটার জন্য ওটা ডিটারমাইন করেছে। যাই হোক, আমরা সেটাকে শুধু ইউজ করব এখানে। তাহলে হচ্ছে 767, যে প্রেশারটা আছে 767টা কোথায় আছে, ধরো এরকম একটা জায়গায় কোথাও আছে প্রেশার। তো আচ্ছা, 767, তাহলে এইখানে কোথাও আছে, এই যে 800 আর 600, এর এর মাঝামাঝি কোথাও একটা হবে এখানে। তো এরকম একটা জায়গায় যেখানটা থ্রোটটা আছে বেসিক্যালি, এই যে এরিয়াটা দিয়ে দেখিয়েছি, এরিয়া ড্যাশ লাইন দিয়ে দেখিয়েছে। তো এইটা হচ্ছে এরিয়ার একটা গ্রাফ। তার মানে এরিয়াটা প্রথমে বড় ছিল, আস্তে 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 কমেছে, এখানে মিনিমাম হয়েছে, তারপরে আবার বেড়েছে, ডাইভার্জ করেছে। তাহলে এখানে একটা পয়েন্টে বেসিক্যালি, যেখানে বেসিক্যালি আমার সনিক কন্ডিশনটা রিচ করবে, মানে এইটা হচ্ছে বেসিক্যালি ম্যাক নাম্বার ওয়ান। এই এই জায়গাটা হচ্ছে ম্যাক নাম্বার ওয়ান, যেখানে আমার বেসিক্যালি এই যে 767 বা এরিয়াটা মিনিমাম, সেখানে ম্যাক নাম্বারটা ওয়ান হবে। তারপরে আবার বাড়তে থাকবে, ম্যাক নাম্বারটা আরো বাড়তে থাকবে ফার্দার। কিভাবে বাড়ছে? এরিয়াটা যেহেতু বাড়াচ্ছি, এবং এরিয়াটা বাড়াটাকে সাপোর্ট করে, কারণ ডিএডিভিটা হচ্ছে পজিটিভ ফর সুপারসনিক কেস। সুপারসনিক কেসের জন্য ডিএডিভি পজিটিভ হবে। তার মানে ভেলোসিটি বাড়াতে চাইলে আমাকে এরিয়া বাড়াতে হবে, এরিয়া কমিয়ে আমার ভেলোসিটি বাড়াতে পারবো না। মানে সনিক থেকে সুপারসনিক করতে গেলে আমার এরিয়া বাড়িয়েই করতে হবে। সেই জন্য এই যে নতুন একটা ডিজাইন আমরা পেলাম, যেখানে হচ্ছে ইনিশিয়ালি আমার সাবসনিক থেকে স্টার্ট করছে বা স্ট্যাগনেশন থেকে স্টার্ট করছে, আস্তে আস্তে এরিয়াটা কমছে, এরিয়া কমিয়ে আমি ভেলোসিটি বাড়াচ্ছি, ম্যাক নাম্বার ওয়ান পর্যন্ত রিচ করলো এট দ্য থ্রোট, তারপরে এরিয়াটাকে বাড়ালাম। তাহলে কনভার্জিং ডাইভার্জিং ডাক্ট এটাকে বলা হয়। সেটা দেখতে কিরকম সেটা আমরা আগে একদিন দেখেছিলাম, কনভার্জিং ডাইভার্জিং ডাক্ট। এই যে এরকম একটা বেসিক্যালি হবে। এবার এক্সাক্ট শেপটা, মানে কতটা আমার কনভার্জিং কতটা ডাইভার্জিং হবে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু জিওমেট্রিটার মানে গড়নটা এরকম হবে, এখান থেকে আস্তে কমলো, তারপরে আস্তে আস্তে বাড়ছে স্মুথলি। আর এই যে মিনিমাম এরিয়া, এটা হচ্ছে থ্রোট। ম্যাক নাম্বার উইল বি ওয়ান অ্যাট দ্য থ্রোট। আচ্ছা, এরপরে আমরা আর একটা জিনিস দেখব, যে ম্যাক নাম্বার ইজ ওয়ান, ম্যাক নাম্বার ওয়ান অলওয়েজ অ্যাট দ্য থ্রোট, কিন্তু অ্যাট দ্য থ্রোট ম্যাক নাম্বার উইল নট বি অলওয়েজ ওয়ান। এই দুটোর ডিফারেন্সটা বুঝতে হবে, সেটা আমরা দেখছি। এই যে এটা থেকে সেটা বোঝা যাবে ইজিলি। দেখো, এখানে যদি আমি ম্যাক নাম্বার ওয়ান বসিয়ে দিই, কারণ ডিএটা, দেখো ডিএ বাই এ ইজ এ প্রোডাক্ট অফ ডিভি বাই ভি মাল্টিপ্লাইড বাই ওয়ান মাইনাস এম এ স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে ডিএটা বেসিক্যালি প্রোডাক্ট অফ টু কোয়ান্টিটিস, এইটা আর এইটা। এই যে প্রথমে ডিভি বাই ভি, আর হচ্ছে ওয়ান মাইনাস এম এ স্কোয়ার। এখন যদি ওয়ান মাইনাস এম এ স্কোয়ার জিরো হয়ে যায়, মানে ম্যাক নাম্বার যদি ওয়ান হয়ে যায়, তাহলে এটা তো জিরো হয়ে গেল। তাহলে ডিএটা জিরো হয়ে যাবে, কারণ ডিএ ইজ এ প্রোডাক্ট অফ দিস অ্যান্ড দিস। এটা যদি জিরো হয়ে যায়, তাহলে ডিএটা জিরো হয়ে যাবে। তার মানে কি, যে ম্যাক নাম্বার ইজ ওয়ান when Mach number is 1, dA is that is area is minimum, that is at the throat. কিন্তু যদি উল্টোটা বলি, যদি উল্টোটা বলি যে ডিএটা মিনিমাম, মানে সরি, মানে এরিয়াটা মিনিমাম, তার মানে অ্যাট দ্য থ্রোট, বা ডিএটা মানে ধরি এরিয়াটা ম্যাক্সিমাম, হোয়াট এভার, যদি থ্রোটে হয় যেখানে এরিয়াটা মিনিমাম, সেইটা কি কোনোভাবে এনশিওর করতে পারে যে এইটা আহ, এইটা এইটা বেসিক্যালি জিরো? এটা জিরো নাও হতে পারে, কারণ সেক্ষেত্রে যদি আমার ডিভিটা জিরো হয়, হ্যাঁ ম্যাক্সিমাম ভেলোসিটি রিচ করে গেছে কোন একটা সিচুয়েশন,
তো সেটাও তো হতে পারে যে ম্যাক্সিমাম বা মিনিমাম ভেলোসিটি রিচ করেছে, সেক্ষেত্রেও হতে পারে। তো সেক্ষেত্রে সবসময় যে এরিয়াটা মিনিমাম হলেই যে সেটা সনিক হবে, সেটা নাও হতে পারে। মানে এরিয়া মিনিমাম হলে সেটা সনিক ভেলোসিটি নাও হতে পারে। মানে সেটা এরকম হতে পারে যে মিনিমাম ভেলোসিটি বা ম্যাক্সিমাম ভেলোসিটি রিচ করে গেছে, সেক্ষেত্রে এরিয়াটা মিনিমাম যেখানে, সেখানে এটা রিচ করে গেছে। সেটা হতে পারে যে ম্যাক্সিমাম ভেলোসিটি বা মিনিমাম ভেলোসিটি রিচ করেছে এরিয়া মিনিমাম হওয়ার জন্য। কিন্তু এরিয়া মিনিমাম হলে সনিক ভেলোসিটি যে হবে সেটা বলা যাচ্ছে না। কারণ এরিয়া ইজ ডিএ ইজ জিরো, দ্যাট ডাজ নট এনশিওর that 1 minus m square is 0, because in that case dv can be 0, because dA is a product of this and this। কিন্তু উল্টোটা সবসময় সত্যি। মানে এই যে এম এটা যদি 1 হয়ে যায়, তাহলে এটা 0 হলে ডি এটা অলওয়েজ 0। তাহলে হচ্ছে আহ, বলা যেতে পারে যে সনিক কন্ডিশন উইল বি রিচড অলওয়েজ অ্যাট দ্য থ্রোট, বাট অ্যাট দ্য মিনিমাম এরিয়া সনিক কন্ডিশন উইল বি রিচড, ইট ইজ নট এনশিওর্ড। ওকে, তাহলে আমরা দুটো জিনিস বুঝলাম। একটা হচ্ছে যে সনিক কন্ডিশনটা সবসময় থ্রোটেতেই হবে। তাহলে আমি যদি এরিয়াকে কমাতে থাকি, এরিয়াকে যতই আমি কমাই, তাতে করে কিন্তু আমার সনিক কন্ডিশনটা থ্রোট থেকে অন্য কোথাও যাবে না, শুধু শিফট করে যাবে। এরিয়া কমালে আমার মাস ফ্লো রেট কমে যাবে। আর একটা জিনিস কি বুঝলাম, যে যদি আমি সুপারসনিক ফ্লো পেতে চাই সাবসনিক স্টার্টিং থেকে, তাহলে আমাকে ইনিশিয়ালি এরিয়াটা কমাতে হবে, পরে এরিয়াটা বাড়াতে হবে। এটাকে বলছে কনভার্জিং ডাইভার্জিং নজল। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস যেখানে আরেকটা জিনিস যেটা এখানে বলা দরকার, সেটা হচ্ছে যে যখন আমার কম্প্রেসিবল ফ্লো হচ্ছে, যেখানে সুপারসনিক আমি পেতে চাইছি এই ডাইভার্জিং জোনটাতে, এখানে আমার এরিয়া বাড়ছে আর ভেলোসিটি বাড়ছে, এটা কিভাবে হচ্ছে? আচ্ছা, এটা এইভাবে হচ্ছে বেসিক্যালি, যে আমরা জানি যে এখানে এরিয়া বাড়ছে ভেলোসিটি বাড়ছে, সেটা তো আমরা এই সব রিলেশন থেকে বুঝতে পারছি। কিন্তু অ্যাকচুয়ালি কি কি হচ্ছে বেসিক্যালি, যে এক্সপানশন হচ্ছে যেটা, দেখো এটা সাবসনিকের ক্ষেত্রে কি হচ্ছে, এক্সপানশন হচ্ছে। সাবসনিকের ক্ষেত্রেও এক্সপানশন হচ্ছে, সুপারসনিকের ক্ষেত্রেও এক্সপানশন হচ্ছে, বোথ কেস এটাতে এক্সপানশন হচ্ছে। আচ্ছা, এক্সপানশন মানে কি? এক্সপানশন মানে হচ্ছে বেসিক্যালি প্রেসার কমছে। তাহলে এখানে আমার প্রেসার যা ছিল এখান থেকে প্রেসার কমছে, সেটা তো আমরা আগেই দেখেছি যে সাবসনিক নজলের ক্ষেত্রে এই দেখো, সাবসনিক নজল প্রেসার কমছে, এই যে ডিপি লেস দেন জিরো, তাহলে এখানেও প্রেসার কমছে। আবার সুপারসনিক নজল যেটা, এই যে সুপারসনিক, সরি, সাবসনিক, এটা হচ্ছে সাবসনিক নজল, আর এটা হচ্ছে সুপারসনিক নজল। মানে এই দুটোকে মিলিয়ে বা কম্বাইন করে আমরা পেতে চাইছি সাবসনিক, মানে কনভার্জিং ডাইভার্জিং ডাক্ট। এটা কনভার্ট করছে, এই এর ক্ষেত্রে কনভার্ট কনভার্ট করছে, প্রেসার ড্রপ করছে, এর ক্ষেত্রেও দেখো প্রেসার ড্রপ করছে। তার মানে বেসিক্যালি ভেলোসিটি বাড়ছে প্রেসার ড্রপ করিয়ে, তাই না? এক্সপানশন হচ্ছে। এখন এই যে এক্সপানশনটা হচ্ছে, এই এক্সপানশনটা এই সাবসনিক এই সুপার, এই যে ডাইভার্জিং জায়গাটাতে কি হচ্ছে বেসিক্যালি, আমরা কি জানি এম ডট ইজ ইকুয়াল টু রো এ ভি। রো মানে ডেন্সিটি, এরিয়া আর ভেলোসিটি প্রোডাক্ট। এখানে যেটা হচ্ছে যে ভেলোসিটি বাড়ছে, এরিয়াও বাড়ছে, তার মানে এই দুটো কোয়ান্টিটি বাড়ছে, এই জোনটাতে দুটোই বাড়ছে। তার মানে কি এই মাস ফ্লো রেটটা তো কনস্ট্যান্ট। তার মানে মাস ফ্লো রেটটাকে কনস্ট্যান্ট রাখতে বেসিক্যালি এইটা যেহেতু দুটো প্রোডাক্টই, মানে এর প্রোডাক্টের দুটো টার্মই বাড়ছে, তাহলে ডেন্সিটিটা বেসিক্যালি হিউজলি এটা কমবে। হ্যাঁ, মানে এটা বেসিক্যালি লার্জ ডিক্রিজ ইন ডেন্সিটি, মানে এখানে বেসিক্যালি হিউজ ডিক্রিজ ইন ডেন্সিটি হবে এই সুপারসনিক নজলের এই যে ডাইভার্জিং পার্টটাতে। এখানে ডেন্সিটি ডিক্রিজটা হবে, সরি, ডেন্সিটি ডিক্রিজেস র্যাপিডলি।
ওকে, আর লার্জলি এটা বুঝতে হবে যে এই ডেনসিটিটা খুব ডিক্রিজ করছে এই জোনেতে। ওকে, এই যে ডেনসিটি ভ্যারিয়েশন, এই ডেনসিটি ভ্যারিয়েশন ইজ নট নেগলিজিবল, বা এখানেও তাই ডেনসিটি ভ্যারিয়েশন হবে, কিন্তু এই জন্য ডেনসিটি ভ্যারিয়েশনটা হবে হিউজলি। সেই যে এক্সপানশনটা হচ্ছে, সেই এক্সপানশনের জন্য বেসিক্যালি আমার ভেলোসিটিটা, মানে এরিয়া বাড়লেও ভেলোসিটিটা বাড়ছে। আমাদের পরে দেখবো যে যেখানে ধরো জেট এয়ারক্রাফট আছে, সেক্ষেত্রে বেসিক্যালি উল্টো একটা সিচুয়েশন হয়। মানে প্রথমে হচ্ছে যে ধরো, যেহেতু হাই অল্টিটিউডে এয়ারক্রাফটটা মুভ করে, সেক্ষেত্রে আমার মাস ফ্লো রেটটাকে বাড়াতে হবে। সেটা কারণ মাস ফ্লো রেটের উপর ডিপেন্ড করবে না থ্রাস্ট বা প্রপালশনটা কিভাবে হবে। তো সেক্ষেত্রে বেসিক্যালি, তো আমাদের যেটা করা হয়, একটা প্রথমে একটা ডিফিউজার দেওয়া থাকে। এখানে যেরকম ধরো নজল দেওয়া আছে, নজল দিয়ে আমি কি করছি, ভেলোসিটিটা বাড়াচ্ছি। ওখানে আমার বেসিক্যালি একটা ডিফিউজার দেওয়া থাকবে। ডিফিউজারটা বেসিক্যালি কি করবে, এটা একটা ধরো সুপারসনিক ডিফিউজার, একটা সুপারসনিক ডিফিউজার থাকবে। তো সুপারসনিক ডিফিউজার, এই যে সুপারসনিক ডিফিউজার থাকবে, মানে বেসিক্যালি প্রেশারটা বাড়বে। প্রেশারটা বাড়লে আমার বেসিক্যালি ওটা কম আরো আহ, মানে মাস ফ্লো রেটটা আমি বেসিক্যালি কম প্রেসারে যাওয়ার আগে আমার বেসিক্যালি একটা ডিফিউজার ইউজ করব, যে ডিফিউজার ইউজ করে বেসিক্যালি আমার এটাকে প্রেশারটাকে আগে বাড়িয়ে দেবো, একটা ডিফিউজারে দিয়ে প্রেশারটাকে আগে বাড়িয়ে দেবো। তো সেক্ষেত্রে আমার ভেলোসিটিটা কমবে, মানে ডিসেলারেট করবে, এই যে ভেলোসিটিটা কমছে। তো একটা সুপারসনিক ডিফিউজার ইউজ করে প্রেশারটাকে বাড়িয়ে নেব, আর তারপরে কম প্রেশার ইউজ করে প্রেশারটাকে আরো ফার্দার বাড়াবো। ওকে, তারপরে স্টেজে থাকবে বেসিক্যালি তোমার একটা কম্বাসন চেম্বার, আর তারপরে থাকবে একটা টারবাইন, আর তারপরে আবার থাকবে একটা বেসিক্যালি নজল। সো প্রথমে কি করবে, ডিফিউজারটা ভেলোসিটিটাকে কমিয়ে, মানে রিটার্ড করে প্রেশারটাকে বাড়াবে, এই যে সুপারসনিক ডিফিউজার। তারপরে সুপারসনিক ডিফিউজারের পরে থাকবে কম্প্রেসার, কম্প্রেসার ফার্দার প্রেশারটাকে আরো বাড়াবে। প্রেশার বাড়ানোর পর কম্বাসন হবে, কম্বাসন চেম্বারে। তারপরে প্রেশারটা কমবে গ্যাস টারবাইনের মধ্যে, গ্যাস টারবাইনের মধ্যে প্রেশারটা কমে ফাইনালি কি হবে, মানে অল্প প্রেশার কমবে গ্যাস টারবাইনের মধ্যে। তারপরে যেটা হবে, প্রেশারটা আরো কমবে নজলের মধ্যে, প্রেশারটা কমে ভেলোসিটিতে বা কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হবে। এবং কাইনেটিক এনার্জি যে থাকবে সেটা বেসিক্যালি মোমেন্টাম অফ দা জেট, সেইটা এক্সিট হবে। আর তারপরে প্রপালশনের এফেক্টে এয়ারক্রাফটটা মুভ করবে ফরওয়ার্ড ডাইরেকশন। ওকে, আচ্ছা। এবার আমরা এতক্ষণ শুধু দেখছিলাম যে ভ্যারিয়েশন গুলো কিরকম হয়। ভ্যারিয়েশন মানে হচ্ছে যে বেসিক্যালি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের টার্মসে দেখছিলাম ভ্যারিয়েশন গুলো কিরকম হয়। এবারে আমরা দেখব যে অ্যাকচুয়ালি প্রপার্টি রিলেশন গুলো কিরকম হয়, এক্সাক্ট প্রপার্টি রিলেশন কিরকম হয় সেটা আমরা দেখব। তো আমরা দেখেছি টেম্পারেচারের আমরা রিলেশন যেটা ছিল, টেম্পারেচার রিলেশন ছিল T0 ইজ ইকুয়াল টু টি প্লাস ভি স্কোয়ার বাই 2 সিপি। এটা আমরা দেখেছিলাম ওয়ান আইডিয়াল আইডিয়াল গ্যাসের জন্য টেম্পারেচারের রিলেশন, স্ট্যাগনেশন টেম্পারেচার আর স্ট্যাটিক টেম্পারেচারের মধ্যে রিলেশন। যদি একটা ফ্লো হয়, সেখানে বেসিক্যালি যদি অ্যাডিয়াবেটিক কন্ডিশন হয়, আর হচ্ছে আর যদি ওয়ার্ক ডান জিরো হয়, আর পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ যদি নেগলিজিবল হয়, সেই রকম একটা আমরা সিচুয়েশন দেখেছিলাম আগে। স্ট্যাগনেশন প্রপার্টি যখন আমরা ডিফাইন করেছিলাম তখন আমরা দেখেছিলাম। আচ্ছা, এবার যদি আমরা আবার সেই রিলেশনটা দেখি যেখানে আমরা স্ট্যাগনেশন আর স্ট্যাটিক টেম্পারেচারের রেশিওটা দেখেছিলাম, তাহলে
এরকম। আচ্ছা, এটা হচ্ছে রেশিওটা। এরপরে আমরা জানি এই যে আইডিয়াল গ্যাস যদি আমরা মনে করি যে সিপিটা কি, সিপি হচ্ছে বেসিক্যালি গামা আর বাই গামা মাইনাস ওয়ান। এটা তোমরা পেয়ে যাবে, নিজেরা একটা এক্সারসাইজ করতে পারো। সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, where R is characteristic gas constant. সিপি আর সিভি হচ্ছে একটা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আর একটা রিলেশন যেটা তোমরা জানো, যে রেশিও অফ স্পেসিফিক হিটস দ্যাট ইজ ইকুয়াল টু গামা। এখানে যদি আমরা দুটো সলভ করি তাহলে আমরা পাবো সিপি বাই সিপি ইজ ইকুয়াল টু গামা আর বাই গামা মাইনাস ওয়ান, আর একটা হচ্ছে সিভি ইজ ইকুয়াল টু আর বাই গামা মাইনাস ওয়ান। এই দুটো আমরা পেয়ে যাব ইজিলি। আচ্ছা, যাই হোক, আমরা এই সিপিটাই আমরা এখন কাজে লাগাবো। তো এই যে সিপি, এরপরে হচ্ছে যে আরেকটা রিলেশন আমরা জানি যে ভেলোসিটি অফ সাউন্ড স্কোয়ার বা ভেলোসিটি অফ সাউন্ড ইজ ইকুয়াল টু, বেসিক্যালি আমরা দেখেছিলাম গামা আর টি। তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, গামা আর টি। তাহলে আহ, এই যে গামা আর টি আছে, এখানে দেখো সিপি আছে, তাহলে সিপিটি এখানে কি পাবো, এই দুটো থেকে আমরা যদি দেখি সিপি, তাহলে সিপিটি, সিপিটি এটা কত আসবে, সিপি হচ্ছে গামা আর বাই গামা মাইনাস ওয়ান মাল্টিপ্লাইড বাই টি। আচ্ছা, গামা আর টি আমরা কি দেখেছি, সি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে সি স্কোয়ার বাই গামা মাইনাস ওয়ান। তাহলে সিপিটি ইজ ইকাল টু সি স্কোয়ার বাই গামা মাইনাস ওয়ান, আমরা এই রিলেশনটার মধ্যে পুট করে দেব। তাহলে ভি স্কোয়ার বাই টু, এখানে হচ্ছে সি স্কোয়ার বাই গামা মাইনাস ওয়ান। তাহলে এটা হবে ওয়ান প্লাস গামা মাইনাস ওয়ান বাই টু, আর এটা হচ্ছে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা, এরপরে আরেকটা রিলেশন আমরা দেখেছিলাম, যেটা হচ্ছে ভি বাই সি ইজ ইকুয়াল টু ম্যাক নাম্বার। দেয়ারফোর ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম এ স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি ওটাকে লিখি, তাহলে এটা হয়ে গেল ওয়ান প্লাস গামা মাইনাস ওয়ান বাই টু ম্যাক নাম্বার স্কোয়ার। আচ্ছা, সেটা কি ছিল, টি জিরো বাই টি, টি জিরো বাই টি ইজ ইকুয়াল টু দিস ওয়ান। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন, কি, যে টেম্পারেচার রেশিওটা ম্যাক নাম্বারের সাথে কিভাবে রিলেটেড। তাহলে এটাকে আমরা বেসিক্যালি একটা রিলেশন বলতে পারি, সেই ইকুয়েশন ওয়ান বলতে পারো। ইকুয়েশন ওয়ান বলতে পারো, বা আগের দিনের রিলেশনের সাথে মেনটেন করে
নাম্বারটাকে, এটাকে আগের দিন আমরা কি করেছিলাম লাস্ট, ইকুয়েশন 5, তাহলে এটাকে আমরা ইকুয়েশন 6 বলতে পারি। যেহেতু তোমরা একই নোট ফলো করবে, সেই জন্য আমি নাম্বারটাকে মেনটেন করছি। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি, ধরো ইকুয়েশন 6। এখানে টেম্পারেচার রেশিও ম্যাক নাম্বারের সাথে কিভাবে রিলেটেড সেটা পাবো। ওকে, নেক্সট আমরা কি দেখব? এবার আমরা প্রেশার যে রিলেশন গুলো দেখেছিলাম সেটাও দেখব। প্রেশারের রিলেশন আমরা কি দেখেছিলাম? টেম্পারেচারের সাথে প্রেশারের রিলেশনটা কি দেখেছিলাম? যে প্রেশার রেশিও আমরা আগেই দেখেছিলাম, এটা টেম্পারেচারের সাথে কিভাবে রিলেটেড, T0/T হোল টু দি পাওয়ার গামা/গামা-1। আমরা এটা করেছিলাম ওই আইসেন্ট্রপিক রিলেশন থেকে বের করেছিলাম। প্রথম দিন ক্লাসে করেছিলাম এটা। এই যে টেম্পারেচার, এই যে P2/P1 is T2/T1 টু দি পাওয়ার গামা/গামা-1, এই রিলেশন আমরা দেখেছিলাম প্রথম দিন, এই যে রিলেশন। তাহলে সেটা আমরা ইউজ করব, P0/P = T0/T টু দি পাওয়ার গামা/গামা-1, এটা ইউজ করব। এরপরে আমরা রো এর ক্ষেত্রেও ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা এটা করি আগে। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে P0/P, রেশিও অফ স্ট্যাগনেশন টু স্ট্যাটিক প্রেশার ইন টার্মস অফ ম্যাক নাম্বার। আমরা যেহেতু T0/T কে ম্যাক নাম্বারের টার্মসে বের করেছি, তাহলে এটা আমরা এখানে জাস্ট রিপ্লেস করে দেব। এটা হয়ে যাবে গামা-1/2 ম্যাক নাম্বার স্কোয়ার হোল টু দি পাওয়ার গামা/গামা-1, এই যে হোল টু দি পাওয়ার গামা/গামা-1। তাহলে এটা আমার আর একটা রিলেশন হলো, যেটা প্রেশারের ভ্যারিয়েশন উইথ ম্যাক নাম্বার আমরা পেলাম। আগেরটা টেম্পারেচারের ভ্যারিয়েশন পেয়েছিলাম, এটা হচ্ছে প্রেশারের ভ্যারিয়েশন পেলাম। এটাকে আমরা আর একটা নাম্বার দেবো, ইকুয়েশন নাম্বার। এটাকে আমরা বলবো ইকুয়েশন 7। এই ইকুয়েশনগুলো দেখতে একটু জটিল মনে হয়, কিন্তু আইডিয়াটা মাথায় রাখলেই হবে। এইটা আইডিয়াটা শুরু হয়েছিল ফার্স্ট ল, মনে করো, যে দ্যাট ইজ এনথ্যালপি প্লাস কাইনেটিক এনার্জি ইজ কনস্ট্যান্ট পার ইউনিট মাস, এনথ্যালপি প্লাস কাইনেটিক এনার্জি ইজ কনস্ট্যান্ট। সেটা কোথা থেকে এসেছিল? ফার্স্ট ল থেকে, যেখানে আমরা হিট ট্রান্সফার, ওয়ার্ক ট্রান্সফার আর পোটেনশিয়াল এনার্জি চেঞ্জটা নেগলিজিবল ধরেছিলাম। এবং সেক্ষেত্রে আমরা বেসিক্যালি আইডিয়াল গ্যাস অ্যাজাম্পশন ইউজ করে এনথ্যালপিকে সিপিটি তে কনভার্ট করে, সেখান থেকে আমরা প্রথমে স্ট্যাগনেশন একটা প্রপার্টি ডিফাইন করেছিলাম, যেখানে ভেলোসিটিটা 0। তারপরে আস্তে আস্তে এই আইসেন্ট্রপিক রিলেশনগুলো ইউজ করে আমরা এই জায়গাটায় এসেছি। একটু প্র্যাকটিস করলেই তোমরা এর ম- মানে কতটা কনভিনিয়েন্টলি করতে পারবে সেটা তোমরা আর কি পারবে। আচ্ছা, প্রেশারের জন্য পেলাম। এবার আমরা ডেনসিটি দেখি।
ডেন্সিটিটা কি ছিল? রো জিরো বাই রো, এটা হচ্ছে T0 বাই টি টু দি পাওয়ার, কি দেখলাম একটু আগে, 1/γ-1। আচ্ছা, তাহলে আমরা রো জিরো বাই রো ইজ ইকুয়াল টু কি হবে? এই যে 1 + γ-1/2 ম্যাক নাম্বার স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/γ-1। তাহলে এটাকে আমরা আর একটা ইকুয়েশন হিসাবে নোট করে রাখি। এটাকে আমরা নাম্বার দিই একটা, ইকুয়েশন 8। ঠিক আছে, তাহলে আমরা তিনটে রিলেশন পেলাম আগের মতোই। আগে কি পেয়েছিলাম? আগের টার্মস গুলো আমরা বেসিক্যালি, আগের যেগুলো পেয়েছিলাম, টেম্পারেচার রেশিও ইন টার্মস অফ প্রেশার রেশিও পেয়েছিলাম, আর তারপরে সেটা আমরা ভেলোসিটির টার্মে পেয়েছিলাম, শুধু ভেলোসিটি আর সিপির টার্মসে পেয়েছিলাম পুরো সব রিলেশনগুলো। আগেরগুলোর সাথে এটা জাস্ট কম্পেয়ার করো, দেখো বুঝতে পারবে। আগের রিলেশনগুলো ছিল টেম্পারেচার ছিল ইন টার্মস অফ ভেলোসিটি, এ দেখো, টেম্পারেচার ছিল ইন টার্মস অফ ভেলোসিটি আর সিপিটি, এখানে আমরা ওই সিপিটি ভেলোসিটি, এখানে ম্যাক নাম্বারকে ইন্ট্রোডিউস করলাম, এখানে আইডিয়াল গ্যাস হিসাবে সিপি সিপিকে γ/γ-1 করে তাকে টেম্পারেচার দিয়ে রিপ্লেস করে, তারপরে ওখানে সনিক স্পিডটাকে ইন্ট্রোডিউস করলাম, সনিক স্পিড হচ্ছে √γ/টি, সেইখান থেকে এত করে টোরে আমরা বেসিক্যালি এই ম্যাক নাম্বারটাকে ওখানে পেলাম। তো ম্যাক নাম্বার তারপরে গামা, এইসব ওখানে আমরা পেলাম। তো এই রিলেশনগুলো এইভাবে আসছে দেখতে, অ্যাজ সাচ অ্যাট এ গ্লান্স একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা ছোট ছোট করে স্টেপ বাই স্টেপ এসেছে, সেই জন্য স্টেপগুলো মনে রাখলেই বা বুঝে নিলেই ইজিলি করা যাবে। ওকে। আচ্ছা, তাহলে এটা আমার পেলাম ফাইনালি এখানে। আচ্ছা, এখানে আমরা এবার আর একটা ব্যাপার আমরা বোঝার চেষ্টা করব, যে যদি এই সিচুয়েশনে ম্যাক নাম্বারটা আমরা 1 পাই, ম্যাক নাম্বারটাকে যদি 1 করি, তাহলে সনিক কন্ডিশন রিচ করবে। তো সেই যে সনিক কন্ডিশনে রিচ করলো, সেই অবস্থায় আমাদের এই যে টেম্পারেচার রেশিও বা প্রেশার রেশিও বা ডেনসিটি রেশিও হবে, এই যে রেশিওগুলোকে বলা হয় ক্রিটিক্যাল রেশিও বা ক্রিটিক্যাল, এই এই প্রপার্টিগুলোকে বলা হয় ক্রিটিক্যাল প্রপার্টি, যেখানে ম্যাক নাম্বারটা রিচ করবে 1। কোথায় বেসিক্যালি কোন প্রপার্টিটাকে ক্রিটিক্যাল প্রপার্টি বলবো? এই ধরো আমরা বেসিক্যালি কি, এই যে স্ট্যাগনেশন প্রপার্টি তো এটা আছেই, T0টা স্ট্যাগনেশন প্রপার্টি আছেই, তাহলে এই যে টিটা, সেই টিটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে লোকেশন যেখানে যেখানে চেঞ্জ করছে, যেখানে যেখানে ফ্লোটা যেখান দিয়ে যাচ্ছে বেসিক্যালি ফ্লোটা সেইখানকার লোকেশন ওয়াইজ টেম্পারেচার প্রেশার ডেনসিটি এগুলো হচ্ছে। তার মানে এই যে টি, এই যে পি আর এই যে রো, এগুলো কিন্তু লোকেশন যেখানে যেখানে ফ্লোটা যাচ্ছে সেখানে সেখানকার কন্ডিশন। ঠিক আছে, আর T0টা কোথাকার কন্ডিশন? যেখানে স্ট্যাগনেশন আছে, মানে যেখানে ভেলোসিটি জিরো। তো আইদার ভেলোসিটিটা ফিজিক্যালি জিরো হয়ে যাবে, বা আমরা ওই কনসেপ্ট থেকে করব, স্ট্যাগনেশন কনসেপ্ট থেকে, বা ধরো ফ্লোটা জিরো থেকে স্টার্ট হয়েছে, মানে ফ্লোটা দুরকম ভাবেই হতে পারে। একটা হচ্ছে আইদার ফিজিক্যালি ওটাকে তুমি স্টপ করে দিলে খুব ফোর্সফুলি,
বা ধরো ফ্লোটা জিরো থেকে স্টার্ট হয়েছিল, মানে একটা হাই প্রেশার হাই টেম্পারেচারে কোনো একটা ধরো গ্যাস সিলিন্ডার কনসেপ্ট করো, এটা কনসিভ করো, যেটা গ্যাস সিলিন্ডারের মধ্যে খুব হাই টেম্পারেচার হাই প্রেশারে একটা গ্যাস আছে অলরেডি। সেটাকে তুমি যদি ছাড়ো, মানে সেটাকে যদি তুমি বেরোতে অ্যালাউ করো, রিলিজ করো, সেক্ষেত্রে ওটা কি জিরো থেকে ভেলোসিটিটা স্টার্ট হবে। তাই জন্য ওই যে, সেই জন্য ওই যে তোমার স্টার্টিং কন্ডিশনটা, ওটাকে আমরা স্ট্যাগনেশন বলতে পারি, যেখানে যেহেতু ভেলোসিটিটা জিরো, ভেলোসিটি জিরো মানেই বেসিক্যালি ওর ক্ষেত্রে ওটা স্ট্যাগনেশন। তো আমরা ওই যে আগে প্রবলেমটা দেখলাম, এই যে ধরো এইটা, প্রবলেমটা কি দেখলাম, এই যে ট্যাঙ্ক বা রিজার্ভার, এই যে রিজার্ভারের মধ্যে যে কন্ডিশনটাকে আমরা স্ট্যাগনেশন কেন বললাম, স্ট্যাগনেশন মানে বেসিক্যালি ওখানে তো ভেলোসিটি ছিল না, ওটা জিরো থেকেই স্টার্ট হচ্ছে অলমোস্ট, মানে হাই প্রেশার হাই টেম্পারেচারে আছে, সেখান থেকে গ্যাসটা বেরোচ্ছে অ্যাট অলমোস্ট জিরো ভেলোসিটিতে, তারপরে ওটা ভেলোসিটি বাড়ছে আস্তে আস্তে অ্যাজ দ্য এরিয়া চেঞ্জেস। সেই জন্য ওইটাকে স্ট্যাগনেশন আমরা বলছি। তার মানে ফিজিক্যালি ওটাকে পরে থামানো হতে পারে বাই ফোর্স, বা ওটা শুরুতেই হয়তো জিরো ভেলোসিটি ছিল অলমোস্ট, সেইটাকে আমরা স্ট্যাগনেশন বলতে পারি। এনিওয়েজ, যেটা বলতে চাইছিলাম, যে এই যে পি জিরো বাই পি, বা রো জিরো বাই রো, বা টি জিরো বাই টি, এখানে এই যে টিটা হচ্ছে যে লোকেশনের টেম্পারেচার, যে লোকেশনটা ফ্লো এর সাথে সাথে মুভ করছে, মানে বেসিক্যালি ফ্লো এর সাথে সাথে ওই লোকেশনটা ডিফারেন্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে যে লোকেশনে গিয়ে আমার ম্যাক নাম্বারটা ওয়ান হয়ে যাবে, বা ওই ওই ফ্লো সিচুয়েশনের মধ্যে যেখানে যে লোকেশনে করেসপন্ডিং টু ম্যাক নাম্বার ওয়ান, সেইখানের যে প্রপার্টি, সেই প্রপার্টিগুলোকে আমরা বলবো ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল ডেন্সিটি। এই ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রিটিক্যাল প্রেশারটা কিন্তু ওই আমাদের যে প্রপার্টিজ অফ পিওর সাবস্টেন্সের মধ্যে যে ফেজ চেঞ্জের সময় যে আমরা দেখেছিলাম, বা ফেজ ডায়াগ্রামের মধ্যে ক্রিটিক্যাল প্রপার্টিজ দেখেছিলাম, সেগুলো কিন্তু নয়। এখানে কিন্তু ফ্লো এর জন্য একটা ক্রিটিক্যাল প্রপার্টি হিসেবে এগুলোকে ডিফাইন করা হচ্ছে, করেসপন্ডিং টু ম্যাক নাম্বার ওয়ান, মানে যা দ্য ফ্লো হোয়ার দ্য ম্যাক নাম্বার ইজ ওয়ান, করেসপন্ডিং প্রপার্টিজ আর কল ক্রিটিক্যাল প্রপার্টিজ। ওকে, সেটা কিন্তু এই ক্রিটিক্যাল প্রপার্টি আর ওখানকার যে আমরা দেখেছিলাম ওয়াটারের ক্ষেত্রে বা স্টিমের ক্ষেত্রে বা আদার যে পিওর সাবস্টেন্স আছে যেখানে ফেজ চেঞ্জ হচ্ছে লিকুইড টু ভেপার, সেই যে ক্রিটিক্যাল প্রপার্টি, যেখানে গিয়ে বেসিক্যালি ডিস্টিংক্ট ফেজ চেঞ্জ জোন একদম ভ্যানিশ করে যায়, সেইটা নয়, সেটা আর এটা আলাদা। ক্লিয়ারলি মাথায় রাখতে হবে, ক্রিটিক্যাল প্রপার্টি কিন্তু এটা আলাদা, ক্রিটিক্যাল পয়েন্টের করেসপন্ডিং সেটা ক্রিটিক্যাল প্রপার্টি, আর এই যে ক্রিটিক্যাল প্রপার্টি হচ্ছে এইটা হচ্ছে করেসপন্ডিং টু ম্যাক নাম্বার ওয়ান, যেখানে ফ্লো এর ম্যাক নাম্বারটা ওয়ান হয়ে যাচ্ছে, ওই ফ্লোটা চলতে চলতে যেখানে গিয়ে ম্যাক নাম্বারটা ওয়ান হয়ে যাবে, সেটাই হচ্ছে ক্রিটিক্যাল প্রপার্টি। ওকে, আর বলা হচ্ছে যে ম্যাক নাম্বার ওয়ান হয়ে গেলে ওটা তো ক্রিটিক্যাল প্রপার্টি হয়ে গেল, মানে আমি ধরো একটা জাস্ট দেখাই কিরকম হচ্ছে ব্যাপারটা। এইটাকেই নিই আমি, ধরো টেম্পারেচারে এই ইকুয়েশন সিক্সটাকে আমি যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে টি জিরো বাই টি ম্যাক নাম্বার ওয়ান হয়ে গেলে কি হবে বলো। টি জিরো বাই টি যদি ম্যাক নাম্বার ওয়ান হয়ে যায়, সিম্পলি কি হয়ে যাবে, ওয়ান ওয়ান প্লাস গামা মাইনাস ওয়ান বাই টু। আচ্ছা, এই ওয়ান প্লাস ওয়ান গামা মাইনাস ওয়ান বাই টু এখান থেকে অ্যাডজাস্ট করলে কি দেখবো, গামা প্লাস ওয়ান বাই টু হয়ে যাবে, দেখো এখানে টু হয়ে যাবে উপরে, তারপরে গামা মাইনাস ওয়ান প্লাস টু, এটা হয়ে যাবে প্লাস ওয়ান, তাহলে গামা প্লাস ওয়ান বাই টু হয়ে যাবে। তার মানে বেসিক্যালি যদি ম্যাক নাম্বার ওয়ান হয় ফর অ্যাট দ্য পয়েন্ট, এটা বুঝতে হবে, এটা কিন্তু শুধু ম্যাথামেটিক্স নয় যে আমি ম্যাথামেটিক্যালি এম এ ইজ ইকুয়াল টু ওয়ান পুট করে দিলাম, আর এটা মানে কি হচ্ছে, একটা মজার ব্যাপার দেখলাম যে মানে অন্যান্য অন্যান্য প্যারামিটার গুলোর কি হয়, কিরকম দেখতে হয়, এটা কিন্তু সেটার জাস্ট নট ফর ফান। এটা বুঝতে হবে যে ম্যাক নাম্বার ওয়ান হলে মানে সেটা কেন হচ্ছে, বেসিক্যালি মানে সনিক কন্ডিশনে রিচ করে যাচ্ছে, মানে ফ্লোটা চলতে চলতে সনিক কন্ডিশনে রিচ করে গেলে সেক্ষেত্রে আমার টেম্পারেচার রেশিও এটা কি হবে ফর আইডিয়াল গ্যাস ইন আইসেন্ট্রপিক কন্ডিশন। এটাই আমরা বেসিক্যালি দেখতে চাইছি। এটা জাস্ট ম্যাথামেটিক্স নয়, এটা ফিজিক্সটা বুঝতে হবে। ফর অ্যাট দ্য পয়েন্ট হোয়ার এম এ ইজ ইকুয়াল টু ওয়ান, কি হবে তাহলে, টি জিরো বাই টি
ইজ ইকুয়াল টু 1 প্লাস গামা মাইনাস 1/2 মাল্টিপ্লাইড বাই 1 স্কোয়ার, তার মানে 1 প্লাস গামা মাইনাস 1/2, মানে এটা হয়ে যাবে গামা প্লাস 1/2। সো ইট ইজ T0/T ইজ গামা প্লাস 1/2। এটাই হচ্ছে রেশিও বেসিক্যালি। এটা মাথায় রাখতে হবে, যেটা আইডিয়াল গ্যাস আমরা অ্যাজাম্পশন ধরে নিয়ে করেছি। যেখানে আইডিয়াল গ্যাস নেই সেক্ষেত্রে আমার যদি ধরো আইসেন্ট্রপিক ফ্লো না হয়, সেক্ষেত্রে যদি কোনো পলিট্রপিক ফ্লো হয়, সেক্ষেত্রে আমার করেসপন্ডিং রিলেশন ইউজ করে আমাকে এটা বার করতে হবে। তাহলে এটা আমার বেসিক্যালি এই যে রেশিওটা হলো, এই রেশিওটাকে আমরা বলবো ক্রিটিক্যাল রেশিও। ওকে, তাহলে এটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার রেশিও। এটাকে আমরা একটা নাম দিয়ে দিই। ধরো এটার কি নাম্বার হবে? 9। ইকুয়েশন 9। তাহলে এটাকে বলছি ক্রিটিক্যাল টেম্পারেচার রেশিও। দিস ইজ ক্রিটিক্যাল টেম্পারেচার অ্যাকচুয়ালি। ওকে, এই ক্রিটিক্যাল টেম্পারেচারটা তো একটা স্পেশাল, এটা তো আর সব এই মানে ম্যাক নাম্বারের অন্যান্য ভ্যালুর জন্য যা টেম্পারেচার আর ম্যাক নাম্বার ওয়ানের জন্য যা টেম্পারেচার, এটা তো একটা স্পেশালিটি আছে, এটাকে তো সাধারণের সাথে গুলিয়ে ফেললে চলবে না। সেই জন্য আমরা এটার আর একটা বেসিক্যালি একটা নোমেনক্লেচার বা একটা নোটেশন, স্পেশাল নোটেশন ইউজ করবো, যেখানে আমরা একটা বেসিক্যালি একটা স্টার দিয়ে দেবো এর মাথায়। ঠিক আছে? তো স্টার দিয়ে বেসিক্যালি এটাকে আমরা একটু আলাদা করে দেবো, যাতে করে আমরা পরে দেখলে বুঝতে পারি। হ্যাঁ, একটা কোনো রিলেশনের মধ্যে আমরা যেন এটাকে দেখলে বুঝতে পারি যে আরে এটা তো ম্যাক নাম্বার ওয়ানের জন্য হয়েছে, এটা যেন আমরা বুঝতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এটাকে স্টার দিয়ে লিখবো। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার একটা হচ্ছে টি স্টার, আর T0টা হচ্ছে, দেখো T0 আর টি স্টারটা কিন্তু এদের লোকেশন গুলো আলাদা। টি স্টারটা উপরে লিখেছি মানে এর মাথায় লিখেছি, আর T0টা কিন্তু এর নিচে লিখেছি, মানে একটা সাবস্ক্রিপ্ট আর একটা সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে রিলেশন। তো এইটাকে অ্যাকচুয়ালি রেশিওটাকে অনেক সময় উল্টো লেখা হয়, মানে ধরো বেসিক্যালি এইভাবে লেখা হয়। তো আমরা লিখবো বেসিক্যালি এইভাবে। তো টি স্টার ডিভাইডেড বাই T0, এইটাকে বলছে ক্রিটিক্যাল রেশিও, ক্রিটিক্যাল টেম্পারেচার রেশিও। ওকে, তাহলে এইটাকে আমরা এইভাবে এখানে লিখি তাহলে সুবিধা হবে। তো এটা হচ্ছে করেসপন্ডিং টু ম্যাক নাম্বার ওয়ান। এই যে ক্রিটিক্যাল টেম্পারেচার রেশিও, এইটাকে আমরা বেসিক্যালি বলবো এইভাবে T*/T0। সেটা কত হবে? তাহলে উল্টে যাবে, বেসিক্যালি রেসিপ্রোকাল হয়ে যাবে, তাহলে 2/gamma+1। ওকে, আচ্ছা বলো তো, এটা ওয়ানের থেকে বেশি হবে না কম হবে? ওয়ানের থেকে বেশি হবে না কম হবে? গামা ইজ গ্রেটার দ্যান ওয়ান, এটা মাথায় রাখতে হবে। গামা ইজ গ্রেটার দ্যান ওয়ান, তাহলে ওয়ান প্লাস সামথিং উইচ ইজ গ্রেটার দ্যান ওয়ান মেক্স ইট গ্রেটার দ্যান টু, তাহলে 2/something গ্রেটার দ্যান টু মেক্স ইট লেস দ্যান ওয়ান। সো T*/T0 ইজ লেস দ্যান ওয়ান। সেটা একের থেকে ছোট, তার মানে বেসিক্যালি T*/T0 থেকে ছোট। T0টা সবসময় বড়, আমরা দেখেছিলাম যে যেখানে ভেলোসিটি জিরো, ম্যাক নাম্বার ওয়ান মানে কিন্তু ভেলোসিটি আছে, সনিক ভেলোসিটি মানে অনেক হাই ভেলোসিটি, আর তার করেসপন্ডিং জিরো ভেলোসিটি মানে সেখানে অবভিয়াসলি টেম্পারেচারটা অনেক বেশি হবে। যে কাইনেটিক এনার্জি এক্সট্রা আছে
সেটার জন্য তো ভেলোসিটিটা কমবে, এই মানে টেম্পারেচারটা অবশ্যই কমবে। তার মানে যেখানে ম্যাক নাম্বার 1 সেখানে তো টেম্পারেচার অবশ্যই কম, করেসপন্ডিং টু দ্য লোকেশন হোয়ার দ্য ভেলোসিটি ইজ জিরো, মানে স্ট্যাগনেশন। তার মানে T0 ইজ অলওয়েজ গ্রেটার দেন টি স্টার, ইজন্ট ইট? তাহলে এইটাকে আমরা মানে একটা নাম্বার দিতে পারি, এটা ধরো এই T9টা আমরা এইটাতেই দিতে পারি। তো এইটা ধরো T9, এক্সাম ইকুয়েশন 9 এটা হলো। আচ্ছা, সিমিলারলি আমরা করতে পারি প্রেশার রেশিওর ক্ষেত্রে। প্রেশারের ক্ষেত্রে আমরা যদি ধরো 1 বসিয়ে দিই ম্যাক নাম্বার, সেক্ষেত্রে কি হবে? ম্যাক নাম্বার 1 বসিয়ে দিলে ভিতরের টার্মটা দেখো, সবসময় আমরা টেম্পারেচারের টার্মসেই ব্যাপারটাকে লিখবো। তা টেম্পারেচারটাই ইটসেলফ যদি আমার ইয়ে হয়ে যায়, সেক্ষেত্রে আমার সবটাই আমার ওই Γ+1/2ই থাকবে। কারণ ভিতরটা তো আমার কার্নেলটা তো আমার বেসিক্যালি টেম্পারেচারের টার্মসেই আছে, মানে এটা Γ+1/2ই হয়ে যাবে। আর উপরে ওর যে পাওয়ারটা, সেই পাওয়ারটা তো মানে এক্সপোনেন্টটা তো যা হওয়ার সেটা হবে করেসপন্ডিং টু দ্য ভ্যারিয়েবল। তাহলে প্রেশারের রেশিওটা কি হবে দেখি। এই প্রেশার রেশিও ডেনসিটি রেশিও করেই আজকে আমরা থামবো। তাহলে প্রেশার মানে বেসিক্যালি পি স্টার বলছি আমরা, P*/P0, মানে এটাকে বলছি ক্রিটিক্যাল প্রেশার, আর এটা স্ট্যাগনেশন প্রেশার, আর এদের রেশিওটা বেসিক্যালি ক্রিটিক্যাল প্রেশার রেশিও। তাহলে সেটা কত হবে? 2/Γ+1 হোল টু দি পাওয়ার কি হবে, Γ/Γ-1, এটা হয়ে যাবে। তো এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দেব। এটাকে আমরা দেব ইকুয়েশন 10। আর এই পি স্টারটাকে আমরা বলবো ক্রিটিক্যাল প্রেশার। আর এটাকে বলবো ক্রিটিক্যাল প্রেশার রেশিও। ওকে, সিমিলারলি আমরা লিখতে পারি ডেনসিটির জন্য। তাহলে ডেনসিটি, ক্রিটিক্যাল ডেনসিটি ডিভাইডেড বাই স্ট্যাগনেশন ডেনসিটি, এটা কত হবে? এটাও ওই রকমই হবে, 2/Γ+1 হোল টু দি পাওয়ার 1/Γ-1। তাহলে এটাকে আমরা একটা বক্স করে দিলাম, এটার নাম্বার দিয়ে একটা, এটার নাম্বার দিলাম ইকুয়েশন 11। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা অ্যাজ টোল্ড এটাকে বলবো ক্রিটিক্যাল ডেনসিটি। আর এই রেশিওটাকে বলবো ক্রিটিক্যাল ডেনসিটি রেশিও। আচ্ছা, এই হলো ব্যাপার। তাহলে এখানে একটা জাস্ট বলার আছে যে ধরো একটা এক্সাম্পল দেওয়া আছে যে যদি ধরো এয়ারের ক্ষেত্রে বলা হয় যে এয়ারের ক্ষেত্রে বলা হয় যে ক্রিটিক্যাল টেম্পারেচার রেশিও কত হবে। তো এটা কিভাবে বার করবো? এয়ারের ক্ষেত্রে আমরা জানি
যে গামা হচ্ছে 1.4, তাহলে 1.4 প্লাস 1 মানে 2.4, 2/2.4, ওটাই হয়ে যাবে বেসিক্যালি ফর এয়ার। যদি আমরা লিখি ফর এয়ার, ফর এয়ার gamma is equal to 1.4, therefore T star by T 0 is equal to 2/2.4। আচ্ছা, 2/2.4 কত হবে এটা? এটা হবে 0.8333। সিমিলারলি প্রেসারের জন্য বার করতে পারো। প্রেসারের জন্য কত হবে? পি স্টার বাই P0 কত হবে? এটা হোল টু দি পাওয়ার, হোল টু দি পাওয়ার 1.4 বাই 0.4। এটা হবে 0.528 সে 3, জাস্ট 0.8333 হোল টু দি পাওয়ার গামা বাই গামা মাইনাস ওয়ান। তো গামা বাই গামা মাইনাস ওয়ান মিনস 1.4/0.4, and for this rho star by rho জিরো কত হবে? এই 0.5383 হোল টু দি পাওয়ার 1/0.4, এটা হবে 0.6339। অনেক সময় কোয়েশ্চেন আসে এরকম ভ্যালু রিলেটেড, তো এরকম ভ্যালু ক্যালকুলেট করে দেখানো যেতে পারে বা দেখা যেতে পারে। ওকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি এরকম কিছু ক্রিটিক্যাল প্রপার্টিজের ভ্যালু টেবিল হয়। সেই টেবিলের মধ্যে বেসিক্যালি কি থাকে, ধরো পার্টিকুলার, ধরো কোনো একটা ফ্লুইড থাকে, যে ফ্লুইডের করেসপন্ডিং একটা গামার ভ্যালু হয়। ধরো স্টিম হতে পারে, বা ধরো কম্বাসন, প্রোডাক্ট অফ কম্বাসন হতে পারে, হ্যাঁ, বা এয়ার হতে পারে, বা অন্যান্য ধরো বা মোনোঅ্যাটমিক গ্যাস হতে পারে। তো সেইগুলোর ক্ষেত্রে করেসপন্ডিং কত হবে সেগুলো পেয়ে যাবে। যে একটা ক্রিটিক্যাল প্রেশার আর একটা হচ্ছে স্ট্যাগনেশন প্রেশার, বা ক্রিটিক্যাল টেম্পারেচার, স্ট্যাগনেশন টেম্পারেচার, ক্রিটিক্যাল ডেন্সিটি, স্ট্যাগনেশন ডেন্সিটি, তাদের রেশিও কত হবে সেটা আমরা তাহলে এইভাবে পেয়ে যাব, তাই না? তাহলে এইটা তো একটা বেসিক্যালি কিসের উপর ডিপেন্ড করছে? এটা ডিপেন্ড করছে মেটেরিয়ালটার উপর। দেখো সিম্পলি গামা বাই গামা মাইনাস, সিম্পলি ইট ইজ 2/gamma+1, মানে ইট ইজ রিলেটেড টু গামা অনলি, তার মানে এটা মেটেরিয়াল, বেসিক্যালি মেটেরিয়ালের উপর ডিপেন্ড করবে। ওকে, এই যে একটা ধরো টেবিল, স্যাম্পল টেবিল, যেখানে আমাদের দেখতে পাচ্ছি ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল টেম্পারেচার অ্যান্ড ক্রিটিক্যাল ডেন্সিটি রেশিওস ফর আইসেন্ট্রপিক ফ্লো অফ সাম আইডিয়াল গ্যাসেস। আচ্ছা, আইডিয়াল গ্যাসেস মানে সুপারহিটেড স্টিম, যেখানে আইডিয়াল গ্যাস হিসেবে তুমি কনসিডার করতে পারবে যে সিচুয়েশনে। তো সেটা আমরা দেখেছি, এটা এই এই আর কি। তো করেসপন্ডিং এই গামা ভ্যালুটা এখানে কে হিসেবে বলেছে, কোনো কোনো রেফারেন্স বা বইতে কে বলে, তো আমরা গামা ইউজ করছি। তো গামা ভ্যালুটা চেঞ্জ করছে সব ক্ষেত্রে, এবং তার ফলে এই রেশিওটা চেঞ্জ হচ্ছে, এটা শুধু গামার উপর ডিপেন্ড করে।
মানে বেসিক্যালি মেটেরিয়ালটার উপর ডিপেন্ড করে, বা যে মিডিয়ামটার মধ্যে ফ্লোটা হচ্ছে বা যে মিডিয়ামটার ফ্লো হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই থামছি।